যে বাংলাদেশের যে চেকপোস্টগুলো আছে, ৮টি চেকপোস্ট, সেখানেও ওই বামফ্রন্টের সময় থেকে মাফিয়া রাজ কাজ করত। পুলিশের ক্ষেত্রে সবজি বা মাছের গাড়ি হয়রানির শিকার হতে হচ্ছে, এটা নিয়ে কি কিছু করা যায়? রাস্তায় কোন গাড়ি বৈধভাবে চলছে কি চলছে না, এগুলো পুলিশ মনিটরিং করে। কিছু না কিছু কারণ থাকে। সরকার সে নিজেও কি বাস চালাতে হবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই। ট্রাম তো পরিবেশ বান্ধব তো মেট্রো, তাহলে সে অনেক দ্রুতগতি সম্পন্ন। তাহলে আমি ধীরগতি সম্পন্ন ট্রামটাকে রাখবো কেন? রাজনীতিতে যত ভালো ছেলেমেয়েরা আসবে তত ভালো হয়। রাজনীতি তো কোনো পেশা নয়। বিভিন্ন রাজনৈতিক দল একেবারে নীতি আদর্শ বিসর্জন দিয়ে সরাসরি ব্যক্তিগত আক্রমণ সরকারের মুখ্যমন্ত্রী বলুন, সরকারের যারা আছে তাদের বিরুদ্ধে করতে থাকে। এটা অনেকটা বিমুখ করছে বর্তমান যারা প্রজন্ম, যে ওর মধ্যে বাবা কি করে যাব। সিপিএম পার্টির যেটা ছিল ভাবনা, দিদি সেটা বাস্তবে রূপ দিয়েছে। সরকার চাকরি তৈরি করে না, চাকরি তৈরি করার কোনো ডিপার্টমেন্ট নেই। দাদা, এবারের জার্নি, এবারে 2026-এর নির্বাচন, সেক্ষেত্রে এবারের জার্নিটা কতটা কি কঠিন হবে আপনার কি মনে হচ্ছে? না না, একেবারেই না। কারণ হচ্ছে এবারে 2026-এ তৃণমূল কংগ্রেস 2021 সালে যে যত সংখ্যক আসন পেয়েছিল তার থেকে অনেক আসন সংখ্যা বাড়িয়ে এবং জনসমর্থন বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতো জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং তৃণমূল কংগ্রেস সরকারে আসবে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাই যেটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা এখন লড়ছি বাংলার প্রকৃত ভোটারদের তার ভোটারের অধিকার যাতে থাকে, যেটা তাকে সংবিধান দিয়েছে, সে অধিকার যাতে রক্ষিত থাকে, সেটা নিয়ে আমাদের লড়াই চলছে এবং এই লড়াই আমরা জিতব। আপনি এতদিন বিধায়ক আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, আপনার কোন দিকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রভাবিত করে? এক হচ্ছে তিনি এক লড়াইয়ের নেত্রী। তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তিনি সামনে পেছন কিছু ভাবেননি, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, জমি রক্ষার লড়াই করেছেন সিঙ্গুর নন্দীগ্রামে এবং যেখানে যেখানে সিপিএম পার্টির অত্যাচার ছিল সেই সমস্ত জায়গায় তিনি ছুটে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই তার সঙ্গে আমরা আছি সবাই। আপনি যে পরিবহন মন্ত্রী হিসেবে যে জার্নিটা, সেটা কেমন ছিল বা কতটা সাকসেসফুল হয়েছে, বা কোন আহ, প্রকল্পটা আপনাকে সাকসেসফুল করেছে? দেখুন, সফলতা তো ওইভাবে বিচার হয় না। ওটা কখন সফল, সেই সফলতার শেষ দিন কোনটা, সেটা এত সহজে না। আমাদের কাজ করে যেতে হয়। তো এইখানটা দাঁড়িয়ে আরটিও অফিসগুলোতে একটা দালাল চক্র বিগত 4 দশক ধরে সিপিএম এর আমল থেকে ঘিরে রেখেছিল। সাধারণ মানুষ কোনো কাজ পরিবহন সংক্রান্ত গেলে তাকে দালালের খপ্পরে পড়তে হতো, টাকা না দিলে হতো না কাজটা। আমরা আসার পর আমরা 22টা ফেসলেস সার্ভিস চালু করেছি অনলাইন, যেটা ভারতবর্ষে এতগুলো ফেসলেস অনলাইন সার্ভিস নেই, যে আরটি অফিসে যেতে হবে না মানুষকে, বাড়িতে বসে অফিসে বসে ফিস দিয়ে তার কাজটা করতে পারে। তো এটা করায় কি হয়েছে, সেই মানুষের যে হ্যারাসমেন্ট এবং মানুষের দালাল চক্রে পড়াটা অনেকটা কমেছে, কিন্তু এখনো পুরো দূর হয়নি এই কারণে অনেক মানুষ অনলাইন অ্যাক্সেস করতে পারে পারে না। না। যদিও আমরা বাংলা সহায়তা কেন্দ্রের সাহায্য নিতে বলেছি, ফলে এখনো কিছু মানুষ ওর মধ্যে পড়ছে। সেগুলো আমাদের কাছে রিপোর্ট এলে আমরা দ্রুত সেগুলোকে ব্যবস্থা নিচ্ছি। আমি আশা রাখতে পারি যে আগামী দিনে মানুষ যত সচেতন হবে, তার অধিকারটা যত সে বুঝে নিতে পারবে, তত কিন্তু এই দালাল চক্র হেঁটে যাবে। 2022-এ যখন নিলাম তখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের রেভিনিউ ছিল 2,500 কোটি, একবারে স্বাধীনতার পর থেকে সেটা 10-11 বামফ্রন্টের লাস্ট রেভিনিউ ছিল 935 কোটি, সেটা 10-12 বছরে পৌঁছেছিল 2,500 কোটি। আমার এই 3 বছরে সেটা 4,500 কোটি অতিক্রম করেছে। অনেক মানুষ, গাড়ির মালিক, তারা ট্যাক্স দিত না, আপ টু ডেট করতো না, সেই পরিমাণটা ছিল প্রায় 40%। আমি জেলা ধরে ধরে মিটিং করে আরটিও এডিএমদের নিয়ে মিটিং করে এই যে বকেয়া ট্যাক্স, সেটার 40 থেকে 30% কমিয়ে আনতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে আমরা স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্সে চালু করেছি। আমরা প্রায় 60-70 লক্ষ স্মার্ট কার্ড দিয়ে দিয়েছি এখন। একটা সুন্দর মানে স্মার্ট কার্ড আছে কিউআর কোড সহ। আমরা যেটা করতে পেরেছি আইটি ডিপার্টমেন্টের সাহায্যে, বাংলাদেশের যে চেকপোস্টগুলো আছে 8টি চেকপোস্ট, সেখানেও ওই বামফ্রন্টের সময় থেকে মাফিয়া রাজ কাজ করত।
যত গাড়ি এক্সপোর্ট হওয়ার জন্য যেত তাদের 30-40 দিন ওখানে আটকে রাখা হতো এবং সেখানে তাদের একটা বিপুল খরচা হতো এবং সেখানে মাফিয়ারা ঠিক করতো কোন গাড়ি আগে যাবে পরে যাবে। আমরা সেটাকে একদম নির্মূল করে দিয়েছি। ওখানে একটা সুবিধা পোর্টাল আমরা চালু করেছি। এটা যদিও আইটি ডিপার্টমেন্টই করে দিয়েছে এগুলো। তাতে কি হলো, এখন স্মুথলি যত এক্সপোর্টের গাড়ি কিন্তু বাংলাদেশে চলে যায়, কেউ আটকানোর নেই ওখানে। রোড সেফটির উপরে কাজ করেছি, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে। মুখ্যমন্ত্রী 16 সালে সেফ ড্রাইভ সেভ Safe লাইফ drive হয়েছে। এনেছিলেন, সেটাকে আমরা সুদৃঢ় করেছি পুলিশের সাথে একসাথে কাজ করে। কলকাতা সব থেকে অ্যাক্সিডেন্ট কম, মৃত্যু কম ভারতবর্ষের মধ্যে মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যে 1 নম্বরে। পুলিশের ক্ষেত্রে সবজি বা মাছের গাড়ি ক্ষেত্রে কিছুদিন আগেও একটা গন্ডগোল হয়েছে, সমস্যা বাড়ছে, পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে। এটা নিয়ে কি কিছু করা যায়, বিশেষ করে সবজি দেখুন, এবং মাছের? পুলিশের কাজ পুলিশ করছে, সেটা তো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিষয় না। পুলিশ আইন শৃঙ্খলা দেখে, তাতে রাস্তায় কোন গাড়ি বৈধভাবে চলছে কি চলছে না এগুলো পুলিশ মনিটরিং করে। হুম। তো সেগুলো পুলিশ কোনো কোনো গাড়িকে ধরছে, তার কি কারণ আছে এটা বাইরে থেকে কিন্তু আমরা খুব একটা বুঝতে পারবো না। গরিব যারা আর্থিক দিক থেকে দুর্বল এই পরিবহন ব্যবসার সাথে যুক্ত, আমরা তাদের সুবিধা দেওয়ার যতটা চেষ্টা করা যায় আমরা কিন্তু সেটা করে চলি, এখনো করে চলি। এই যেমন অটো, টোটো, প্রচুর লক্ষ লক্ষ বেকার যুবক অটো টোটো নিয়ে তার জীবিকা নির্বাহ করছে। কিন্তু এই টোটোই তো মাথা ব্যথার কারণ হয়েছে। এবার সেই সংখ্যাটা এতটা বেড়ে গেছে এবং টোটোকে যেহেতু কোনো পারমিট নিতে হয় না, এটা আমাদের সেন্ট্রাল মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী আমাদের চলতে হয়, অনেকটাই চলতে হয়, যেহেতু পারমিট নিতে হয় না, ফলে যত্রতত্র টোটো কিনে বেকার যুবকরা রাস্তায় নেমেছে এবং মানুষ সেটাকে গ্রহণও করেছে, গ্রহণ করেনি বলা যাবে না। শর্ট রুটের যাত্রীরা টোটো অটোকে প্রেফার করে এখন। তো সেইটাকে শৃঙ্খলা আনার জন্যও কিন্তু আমরা একটা পদক্ষেপ নিয়েছি, আপনারা জানেন যে টোটো রেজিস্ট্রেশন করা হচ্ছে, চিহ্নিতকরণ করা হচ্ছে, তারপর তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা নিয়ে আসব। এখন যেহেতু নির্বাচন, এসআইআর এর মধ্যে আমরা কিছুটা রিল্যাক্সেশন দিয়েছি, ডেটটাকে বাড়িয়েছি মাত্র। পাশাপাশি আমরা একটা যাত্রী সাথী অ্যাপ কলকাতায় নিয়ে এসেছি, ওলা উবেরের সাথে পাল্লা দিয়ে সরকারি অ্যাপ ক্যাব, এটা কিন্তু ভারতবর্ষে আমরা প্রথম চালু করলাম। এরপরে আবার দিল্লিতে শুনছি নাকি করছে। সরকারি এবং বেসরকারি যে বাস, সেটা সমন্বয়ে চলছে, ঠিক কথাই। কিন্তু রাজ্য সরকারে কি সরকারি দিকে বেশি ইয়ে থাকবে, না বেসরকারি দিকের? না, বিষয়টা হচ্ছে পরিবহন দপ্তরের আন্ডারে কিন্তু সরকারি বাস বেসরকারি বাস দুটোই। কারণ বেসরকারি বাসকেও আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি, রুট পারমিট দিচ্ছি, তবে সে চলতে পারছে। কিন্তু সরকার সে নিজেও কি বাস চালাতে হবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ অনেক স্টেট আছে যেখানে কোনো সরকারি বাস নেই। তো আবার অনেক স্টেট আছে কিছু সরকারি বাস, বাকিটা বেসরকারি বাস। তো যেমন মহারাষ্ট্রে আছে সরকারি বাস, সব সরকারি বাস, কিন্তু সে পিপিপি মডে চলে। তো আমাদের রাজ্যে এই কম বেশি 3000-এর মতো সরকারি বাস, এই 3টে কর্পোরেশন আছে আমাদের, ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি, তাদের পরিবহন দপ্তর দিয়ে রেখেছে, সরকার দিয়েছে, তারা সেই বাসগুলোকে চালায়। বামফ্রন্টের সময় থেকে বাসের সংখ্যা 100-200 হলেও বেড়েছে এবং মুখ্যমন্ত্রী সম্প্রতি আরও 200 সিএনজি বাস কেনার অনুমোদন দিয়েছে, সেগুলো কেনাও হয়েছে। কিন্তু বেসরকারি বাস এখন একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে, কারণ হচ্ছে যে ছোট ছোট গাড়ি, অল্টারনেটিভ গাড়ি, অটো, টোটো, ম্যাজিক রাস্তায় ছেয়ে গেছে। ফলে শর্ট রুটের যে যত যাত্রী সেটা বাসগুলো হারিয়েছে। এবার যে মানুষগুলো এ থেকে বি পয়েন্টে যেতে চায় তারা এই বাসের উপর নির্ভরশীল, কিন্তু তাদের সংখ্যাটা এতটাই কম, বেসরকারি বাস তার ফুয়েল কস্ট তুলতে পারে না। ফলে অনেক রুটে দেখবেন আগে 15 বছর 20 বছর আগে বেসরকারি বাস চলতে, এখন বন্ধ হয়ে বন্ধ গেছে। হয়েছে। ধরুন কেএমডিএতে এলাকায় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল 15 বছরের উপরে বেসরকারি বাসকে অবসোলেট করে দিতে হবে, স্ক্র্যাপ। আমি সেটা কিন্তু লড়াই করেছি, লড়াই করে আদালত পর্যন্ত আমরা পৌঁছেছি এবং আদালতের থেকে সম্মতি আদায় করতে পেরেছি যে না, 15 বছর হলেই গাড়িটা যদি ভালো থাকে তাকে স্ক্র্যাপ করতে হবে। এটাও আমাদের একটা বড় জয়। ফলে এখন 1 থেকে 1,500 বাস কলকাতায় বসে যাওয়ার কথা ছিল, ওই বাসগুলোকে কিন্তু আমরা বাঁচিয়ে দিয়েছি। পরিবেশ বান্ধব বলা যায় সারা দুনিয়ায় ট্রাম, কলকাতার একটা প্রাচীনতম ঐতিহ্য, সেই ট্রাম উঠে যাচ্ছে।
প্রায় বেশিরভাগ অংশটাই বন্ধ হয়ে গেছে। এটা কি নতুন করে কিছু চিন্তা ভাবনা করা যায়? না, দেখুন, ট্রাম আমরা রাখছি না কলকাতায়। কেন রাখছি না, তার কারণ হচ্ছে যে 1873 সালে ট্রাম চালু হয়েছিল কলকাতায়, একই সঙ্গে ভারতবর্ষের 14টা শহরে। আপনি খেয়াল করে দেখবেন বাকি শহরগুলো থেকে ট্রাম কবে উঠে চলে গেছে। ট্রাম কিন্তু কলকাতায় ট্রামটা ছিল, 38টা রুটে ট্রাম চলতো। বামফ্রন্ট যখন চলে গেল তখন সেটা 18-19টা লাইনে এসে দাঁড়ালো, বাকিটা উঠে গিয়েছিল। তারপর কলকাতায় আপনার অনেক ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভারের ফলে অনেক লাইন বন্ধ হয়ে গেছে। গিয়ে আমি যখন দায়িত্ব পেলাম তখন 5টা রুটে ট্রাম চলছিল। এখন বিষয়টা হচ্ছে আমাদের সরকার চায় না, পুলিশ প্রশাসন চায় না যে ট্রাম চালানো হোক, কারণ ট্রাম যানজট তৈরি করছে। আজকে কলকাতার জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 24,000-এর বেশি, প্লাস হচ্ছে যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। রাস্তা কম হয়ে গেছে। রাস্তা কিন্তু চওড়া হয়। এবার ধরুন 76,000 ক্যাব চলছে, এবার বাইক ট্যাক্সি চলছে 50,000, তারপর অটো চলছে। তো এই প্রাইভেট গাড়ির সংখ্যা প্রচুর বেড়ে গেছে। এই অবস্থার মধ্যে আমরা কলকাতা ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটা লাইন তৈরি করে আমরা হেরিটেজ আকারে একটা ট্রাম রাখবো, যেটা কলকাতায় এলে ট্রাম দেখতে পাবে, চড়তে পারবে। এছাড়া বাকি ট্রামকে আমরা তুলে দিতে চাই, যদিও এটা নিয়ে কোর্টে মামলা আছে। মামলা মানে ট্রাম লাভার্স অ্যাসোসিয়েশন, তারা মামলা করেছে ট্রাম বাঁচিয়ে রাখাও। তো কলকাতা হাইকোর্ট বলল তাহলে রাজ্য সরকারের কি ভাবনা আছে, তারা সেটা জানাক। আমরা একেবারে স্পেসিফিক্যালি জানিয়েছি যে একটি রুটে আমরা ট্রাম রেখে বাকিটা তুলে দেবো, কারণ যে লাইনগুলো এখনো পাতা রয়েছে সেই লাইনগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা কারণ একটা ধীর রাস্তার মাঝখান দিয়ে লাইনগুলো আছে, আপনারা দেখবেন যাত্রীকে নামতে হলে রাস্তার মধ্যে নামতে হবে, তখন যে টাইমটা লাগছে তাতে বীভৎসভাবে যানজট তৈরি হচ্ছে। এটা কলকাতা পুলিশ প্রশাসনও চায় না, কারণ ট্রাম চলুক, কারণ কলকাতা পুলিশ প্রশাসন যানজট মুক্ত শহর হিসেবেও কিন্তু কলকাতা একটা সুনাম অর্জন করেছে। সেইটার সাথে আপোষ করতে চায় না। এটা ঠিকই বলেছেন, ট্রাম তো পরিবেশ বান্ধব, কিন্তু যদি আমি বলি যে পরিবেশ বান্ধব তো মেট্রো, তাহলে সে অনেক দ্রুতগতি সম্পন্ন। সেই মেট্রো এখন কলকাতায় মাটির তলা দিয়ে চলে এসেছে, 6 থেকে 8 লক্ষ মানুষ রোজ মেট্রো চড়ছে। তাহলে আমি ধীরগতি সম্পন্ন ট্রামটাকে রাখবো কেন, যেটা যানজট তৈরি করতে পারে। শোনা গেছিল যে ট্যাক্সি, গঙ্গা দিয়ে ট্যাক্সি সার্ভিস করার জন্য, এটা কি কোনো সম্ভব, বা এটা এটা কি কিছু হয়েছে? দেখুন, আমাদের এই গঙ্গা, ট্যাক্সি। হ্যাঁ, আমাদের একটা ডায়মন্ড হারবারের থেকে শুরু করে ত্রিবেণী পর্যন্ত একটা রাজ্য সরকারের একটা বড় কাজ চলছে ওয়াটার ট্রান্সপোর্ট নিয়ে, অর্থাৎ অসংখ্য জেটি তৈরি হচ্ছে, অনেক নতুন নতুন ভেসেল তৈরি হচ্ছে, সেগুলো আমরা দিচ্ছি। এবং জেটিগুলো দেখবেন আধুনিক হচ্ছে, জেটি সংলগ্ন 500 মিটার পর্যন্ত আমরা আবার ডেভেলপ করছি, অর্থাৎ বিউটিফিকেশন করছি, ওয়াশরুম থেকে ক্যাফে থেকে এগুলো সব থাকবে। তো এইটা অসংখ্য ভেসেল তৈরি হচ্ছে। আমরা 13টা ভেসেল তৈরি করতে দিয়েছি, ই ভেসেল, এবং সেটা কলকাতায় নামানো হবে পরিবেশ বান্ধব। একজন রাজনীতিবিদ হিসেবে আপনি যদি মনে করেন কিভাবে নতুন প্রজন্মকে রাজনীতিতে আনা যায়, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা হচ্ছে? দেখুন, নতুন প্রজন্ম রাজনীতিতে আসা, রাজনীতিতে যত ভালো ছেলেমেয়েরা আসবে তত ভালো হয়, কিন্তু রাজনীতি তো কোনো পেশা নয়। রাজনীতি করতেও পারে, রাজনীতির সাথে যুক্ত হতে পারে, সরাসরি হতে পারে, কিন্তু সেটা সত্যি অনেকটা কমে আসছে এই কারণে যে রাজনীতির যে মান যেটাকে বলি সেটা কিন্তু অনেকটা কমেছে। একেবারে নীতি আদর্শ বিসর্জন দিয়ে সরাসরি ব্যক্তিগত আক্রমণ সরকারের মুখ্যমন্ত্রী বলুন, সরকারের যারা আছে তাদের বিরুদ্ধে করতে থাকে, সত্য মিথ্যে মিলিয়ে একটা ক্যাওয়াস তৈরি করা রাজনীতির মধ্যে কিন্তু এসেছে। এটা অনেকটা বিমুখ করছে বর্তমান যারা প্রজন্ম, যে ওর মধ্যে বাবা কি করে যাব, এটা দূর হওয়া প্রয়োজন। যে বিশেষ করে বিজেপিকে দেখতে পাচ্ছি তারা সরাসরি সেই ধর্ম নিরপেক্ষতায় আঘাত করছে এবং একটি ধর্মের বিরুদ্ধে সরাসরি বলছে। এটা একটা সামাজিক ক্ষতি, ভারতবর্ষের ক্ষেত্রে এটা বিপজ্জনক হয়ে উঠেছে। মানে সমাজের মধ্যে একটা বিষ ঢুকিয়ে দেওয়া, একটা ঘৃণা ঢুকিয়ে দেওয়া, একটা বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া দিয়ে সমাজটাকে ভেঙে দেওয়ার একটা প্ল্যান
বা পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। এটা এটা হচ্ছে তারা ভাবছে এই মেরুকরণের মধ্যে দিয়ে বাংলা দখল হবে। আমরা চাই সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবে, এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে। দেখি মানুষ কি করে। আপনার বিধানসভা, জাঙ্গিপাড়া বিধানসভা, যে জাঙ্গিপাড়া বিধানসভায় ফুরফুরা শরীফ রয়েছে, সেখানে উন্নয়ন করেছে কিছু কিছু সিদ্দিকী পরিবার বা কিছু কিছু মানুষ। বলছেন যে কিছু উন্নয়ন আপনি কিছু করেননি। এমনকি নওশাদ সিদ্দিকী সরব হয়েছেন এবং সেই সঙ্গে তহা সিদ্দিকীও বারবার সরব হচ্ছেন। এটা কেন? আপনি কি উন্নয়ন করেননি? দেখুন, আপনি একটা কথা বলছি যে যখন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকার কিন্তু পুরোটা নাস্তিক সিপিএম পার্টি। সে কিন্তু কোনো মন্দির মসজিদ কোনো দিকে ফিরেও তাকাতো না, এবং ফুরফুরা শরীফের দিকে ফিরেও তাকাতো না। ফুরফুরা শরীফের কোনো ডেভেলপমেন্ট তারা কিছু করেনি, একটা মোমবাতি দিয়ে সাহায্য ইসালে সবে করেনি। কিন্তু এই 15 বছরে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছি আমরা। তৈরি করে সেখানে কোটি কোটি টাকার কাজ হয়েছে, এবং রাস্তাঘাট, উজুখানা থেকে শুরু করে, টয়লেট থেকে শুরু করে, আলো থেকে শুরু করে, অজস্র হাইমাস আলো এইসব দিয়ে ফুরফুরাকে কিন্তু এখন অনেকটা সাজিয়ে ফেলা হয়েছে। এখন ফুরফুরার মধ্যে দু একজন পীর বা পীরজাদা এরা আবার রাজনীতিতে ইন্টারেস্টেড হয়েছে, এবং রাজনীতিতে ইন্টারেস্টেড হয়ে তারা আবার তৃণমূলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বলছে। ওগুলোর কোনো জবাব আমি কোনো দিচ্ছি না, দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তার কারণ হচ্ছে জাঙ্গিপাড়া বিধানসভায় বিপুল জনসমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি আছে, এবং এই লোকসভাতেও 28,000-এর বেশি ভোটের লিড, এই লোকসভাতে লিড। এবং ফুরফুরা শরীফেও আমরা 3,000-এর উপরে লিড করে, ফুরফুরা শরীফে এমনকি ফুরফুরার মাজার কেন্দ্রিক বুথগুলোতে আমরা লিড করি। সিপিএম বা আইএসএফ এবারে কি ফ্যাক্টর হবে? কোনো ফ্যাক্টর হবে না, আইএসএফ ফ্যাক্টর হবে না, কারণ ওইভাবে মেরুকরণটা এখানে চলে না। হুম। ওরা মুখে বলছে আমরা সব জাতি ধর্ম তা এইসব কথা বলছে, কিন্তু ওদের অ্যাক্টিভিটি কিন্তু সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে নয়। এই ভোট আসছে, দেখতে পাবে সব উড়ে যাবে। মানে এবার বিজেপি সিপিএম তো আগে শূন্যই ছিল, এবারও তাই হবে। বিজেপির আসন সংখ্যা 30-এ নেমে আসবে। তৃণমূল কংগ্রেস বিপুল বিপুল আসন সংখ্যা নিয়ে পাওয়ারে আসবে, কারণ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের জন্য। বিরোধীরা দাবি করছে যে উন্নয়নের রাজনীতিটাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তৃণমূল। না, সে তো উন্নয়নের ব্যবহার তো করবে, কারণ আমাদের দেশে ভালো করে বুঝবেন, আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র। দল যখন ভোট হয় তখন মানুষ কাকে ভোট দেয়? ডিএমকে দেয়, প্রিন্সিপাল সেক্রেটারিকে দেয়, না বিডিওকে দেয়? তখন একটা দলকে দেয়, মানে নয় তৃণমূল, নয় সিপিএম, নয় কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেস সরকারে এসে সরকারের যে কাজ সেটা কিন্তু এই দলের ভাবনা অনুযায়ী হয়, কারণ আমার দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভাবছেন যা যা সেটাই তিনি সরকারের মাধ্যমে করছেন। তাহলে সেখানে তো আমরা দল হিসেবে সেই ডেভেলপমেন্টটাই মানুষের কাছে তুলে ধরবো, যে দেখুন আমরা এই 5 বছরে কি কি করেছি, 15 বছরে কি কি করেছি। এটা তো স্বাভাবিক। এটা যারা বলছে তারা ওই বিষয়গুলো বোঝেই না। 10 বছরে, আগামী 10 বছরে আপনি নিজেকে কি রাজনৈতিকবিদ হিসেবে ধরতে চান, না প্রশাসক হিসেবে পরিচিতি পেতে চান, না মানে কিভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? দেখুন, প্রথম হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা আদর্শ আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে, এবং আমি প্রচুর খেটেছি, পড়াশোনা করেছি বিভিন্ন রাজনৈতিক দলের, সে বামপন্থী বলুন, কমিউনিস্ট পার্টি বলুন, সবটাই দেখে বুঝে যেটা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃতপক্ষে বামপন্থী মানুষ। জমির ওপরে অধিকার থাকবে কার, যে লাঙল চালায়। তাহলে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করেছিল সিপিএম পার্টি, এবং লড়াই করে তারা ক্ষমতায় এসেছিল, 34 বছর কাটিয়েছিল, বেশ কিছু কাজও তারা করেছিল। এবং তার মধ্যে বিশেষ করে একেবারে পিছিয়ে পড়া মানুষের যে শক্তি দেওয়া, মানসিক শক্তি দেওয়া, তাকে সংগঠিত করা, তার অধিকার সম্বন্ধে সচেতন করার কাজটা কিন্তু সিপিএম পার্টি করেছিল বলেই 34 বছর তারা পাওয়ারে ছিল। এবং কিন্তু দেখা গেল যে গরিব মানুষকে নিয়ে সিপিএম পার্টি লড়াই করেছিল, যে সিপিএম পার্টি দেয়ালে লিখেছিল সবার জন্য শিক্ষা চাই, সবার জন্য খাদ্য চাই, সেই সিপিএম পার্টির 34 বছরে কিন্তু তাদের ওটা দাবি থেকে গিয়েছিল, স্বপ্ন থেকে ছিল, বাস্তবে রূপ দিতে পারেনি।
সিপিএম পার্টির যেটা ছিল ভাবনা, দিদি সেটা বাস্তবে রূপ দিয়েছেন। তাহলে দিদির মতো তো বড় বামপন্থী হয় না। সিপিএম শূন্য হয়ে গেল, দিদির জনসমর্থন বাড়লো। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, 21 সালে যে যখন নাকি পশ্চিমবঙ্গে বিজেপি পাওয়ারে চলে আসছে, অমিত শাহদের কথায় এইসব হুম। ছিল। সেবার দলও আমরা, পরিবর্তন করেছে হ্যাঁ আপনার দল থেকে। হ্যাঁ, এসব করে ভয়ে চলে গেছে। আজ সে বছর তৃণমূল কংগ্রেস ভোট পেল 2,88,00,000। আপনি স্ট্যাটিস্টিক ঘাটুন, একক দল হিসেবে আগে কোনোদিন বাংলায় এত ভোট কিন্তু কেউ পায়নি, সিপিএম পার্টিও পায়নি। তো দেশে বিভিন্ন সেমিনার হয়েছে, বড় বড় বিজ্ঞ মানুষরা বলেছেন হ্যাঁ, এই পারিশ্রমিক এই মহিলাদের জন্য, তারা যে শ্রম দিচ্ছে তার জন্য পারিশ্রমিক পাওয়া উচিত। কিন্তু কোনো সরকার ভেবেছে? ভাবেনি। দিদি কিন্তু ভাবলেন যে আমি সরকার থেকে 1,500 টাকা দেব, যেটা দিয়ে ছোট ছোট সংসারের প্রয়োজনীয়তার সাথে পূরণ করতে পারে, তাই দেয়া হচ্ছে। এটা কিন্তু ভিক্ষা নয়। কর্মসংস্থান তো হারিয়েছে। না, একটু না, বাজে কথা, মিথ্যে কথা বলছে। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান 40% কমিয়েছে আমাদের সরকার, বেকারত্বের হার। এই যে বলছে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তো চাকরি দিলেন না। আচ্ছা আপনি বলুন তো, গ্রামে গঞ্জে গরিব পরিবারে 1,500 টাকা পাচ্ছে, তারা সবাই এসএসসি পিএসসি স্কুল সার্ভিস দিয়ে চাকরি পাওয়ার জন্য এলিজেবল না? ভাবে যারা এর এলিজেবল শিক্ষিত ছেলে মেয়েরা, তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং তার মাধ্যমে তারা পাবে, অবশ্যই পাবে। পরিবহন দপ্তরে সরকারি চাকরির সংখ্যা তো কমেছে রিটায়ারমেন্টের পর। দেখুন, এখনো আপনাকে একটা কথা হচ্ছে, সরকার কি চাকরি দেওয়ার কোনো দপ্তর আছে নাকি সরকারের? এই যে এইগুলো হচ্ছে বামফ্রন্টের তোলা ইস্যু। কারণ সিপিএম যখন ছিল, তার পার্টি ক্যাডারদের যথেচ্ছভাবে সরকারি ডিপার্টমেন্টগুলোতে ঢুকিয়ে দিয়ে গেছে, বিনা পরীক্ষায় অবৈধভাবে ঢুকিয়ে দিয়ে গেছে। এবং কোনো কোনো ডিপার্টমেন্টে যা লোক তার থেকে বেশি ঢুকিয়ে দিয়ে গেছে, এবং তারা বসে বসে মাইনা নিচ্ছে, এখনো বসে বসে মাইনা নিচ্ছে। এরাই খালি বলে যে সরকার চাকরি তৈরি করে না, চাকরি তৈরি করার কোনো ডিপার্টমেন্ট নেই। যেটুকু লাগে সে পার্মানেন্ট হোক কন্ট্রাকচুয়াল হোক, সে কিন্তু নিয়ে চালাচ্ছে। সিপিএম পার্টির লোককে ঢুকিয়ে গিয়েছিল, ট্যাক্সের টাকা তারা বসে বসে খাচ্ছে এখন। আজকে সিপিএম পার্টি এই এসএসসিতে দুর্নীতির কথা তোলে, পশ্চিমবঙ্গে যতগুলো জোনাল কমিটি লোকাল কমিটি আছে, তাদের সেক্রেটারি, তাদের স্ত্রী, তাদের শালা সমস্ত সরকারি দপ্তরে বিনা পরীক্ষায় পার্টির চিরকুটের মাধ্যমে চাকরি পেয়েছে। এবং সেই সময় বহু বই মানে যোগ্য ছেলে মেয়েদের বঞ্চিত করেই পেয়েছে। এবং সিপিএম না করলে পরিবহন বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষায় কোথাও চাকরি পাওয়া যেত না, এবং শিক্ষকতাও পাওয়া যেত না। এটা একেবারে তখন হয়ে গিয়েছিল। তো সেই পার্টির লোকগুলোকে ওরা বসিয়ে দিল, তারা জনগণের ট্যাক্সের টাকা আজকে বসে বসে সার্ভিস দিয়ে হোক যাই হোক, অবৈধভাবে চাকরি নিয়েই সেটা নিয়ে চলেছে। এবং অনেকে আবার পেনশনও নিয়ে চলেছে জনগণের ট্যাক্সের টাকা। কোন চাকরির মাধ্যমে তারা ঢুকেছে? 26-এর নির্বাচন কি হবে, কি বলতে চান? 250টার উপর আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পাওয়ারে আসবে, সিপিএম কংগ্রেস শূন্যর মধ্যেই থাকবে, এবং বিজেপির আসন সংখ্যা সেই অনুপাতে বিয়োগ করে দিলে 294টা থেকে সিপিএমও 30-40টার মধ্যে বিজেপির আসন সংখ্যা বেঁধে যাবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গে ভবিতব্য। এই এসআইআর এর মাধ্যমে যেভাবে 1,68,00,000 মানুষকে রাস্তায় এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে যে যন্ত্রণা দিয়েছে, এখন 60 লক্ষ মানুষের অনিশ্চয়তার মধ্যে আছে যে আমার বৈধ যে সংবিধানগত যে অধিকার ভোট দেওয়ার, সেটাও কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি করেছে, তার জবাব এবার ভোটে পেয়ে যাবে। এবং বিজেপি কোথায় নেবে আসে শুধু দেখ। এবারে 2026-এর নির্বাচন তৃণমূলই থাকছে, এবং এবং বিরোধীদের পুরো উড়িয়ে দিচ্ছেন এখানকার জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। হুগলি থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।